নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। প্রথমেই সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা গতকাল অর্থাৎ 24 ডিসেম্বর প্রাইমারি টেট দিলেন, তাদের পরিবেশ বিদ্যা থেকে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল তার সঠিক উত্তর আপনাদের জন্য হাজির করলাম এই ভিডিওর মাধ্যমে। দেখে নিন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায়? উত্তর হবে অপশন এ, সালফার ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করুন। প্রথম অপশনটি সঠিক, কারণ মানব রক্তে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। দ্বিতীয়টা যে রয়েছে পিইটি, আমরা জানি পিইটি মাইক্রোপ্লাস্টিক এফেক্ট, সেই সম্পর্কে জানি, কাজেই দ্বিতীয়টাও সঠিক। তৃতীয়টা যেটা রয়েছে অর্থাৎ অপশন সি, খাদ্য শৃঙ্খল বরাবর মাইক্রোপ্লাস্টিকের জৈব সঞ্চয় হয়, এটাও সঠিক। অতএব অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে 21তম কপ অর্থাৎ কনফারেন্স অফ পার্টিস জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 2015 সাল। পরের প্রশ্ন, নিম্নোক্ত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, মৃত্তিকাবিহীন অবস্থা। 126 নম্বর প্রশ্ন, আপনাদের সিরিজ ওয়াইজ প্রশ্ন নাম্বার হতে পারে। পরের প্রশ্নটি দেখুন, সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন। অর্থাৎ সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষেত্রে সবচেয়ে কম ক্ষতিপূর্ণ বিষয়টি কোনটি এই চারটির মধ্যে? প্রথমটি বাদে পরের যে তিনটি রয়েছে প্রত্যেকটি ভীষণ ক্ষতিকারক সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষেত্রে, কাজেই অপশন এ, বায়ুর গুণমান সূচকের পরিবর্তন, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড টাইডসের মধ্যস্থতায় প্যারালাইটিক সেলফিশ বিষক্রিয়া বা পিএসপি এর সৃষ্টি করে? এর সঠিক উত্তর হবে অপশন এ, স্যাক্সিটক্সিন। পরের প্রশ্ন, 2021 সাল থেকে 2022 আর্থিক বছরে ভারতের জনপ্রতি ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল? উত্তর হয়ে যাবে অপশন ডি, 1255 কিলোওয়াট আওয়ার। 129 নম্বর প্রশ্ন, মানবজাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতি বৈচিত্র্যের হ্রাস প্রাপ্তির অবিরত ঘটনা, যা ষষ্ঠ গণজৈব বিলুপ্তি বলে পরিচিত, তা যে ঘটনাটির প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না সেটি চিহ্নিত করুন। প্রথমত রয়েছে ক্ষতিকারক রাসায়নিক কারণে দূষণ, এটি মানুষের কারণে ঘটে। বিশ্ব উষ্ণায়ন মানুষের কারণে ঘটে। প্রাকৃতিক বাসস্থানের বিনাশ, এটাও মানুষের কারণেই ঘটে, কাজে একটি পড়ে রইল অপশন সি, এটাই হবে সঠিক উত্তর, প্রজাতির জন্মহার কমে যাওয়া। পরের প্রশ্ন, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী: ছোট হাঙ্গর মেরুদণ্ডী, ফ্ল্যাটফিশ মেরুদণ্ডী, সি হর্স মেরুদণ্ডী, কাজেই অপশন বি সঠিক উত্তর, অর্থাৎ সি অ্যানিমন। এটাকে সাগর কুসুমও বলা হয়। এটি একটি অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণী এবং এটি দেখতে অ্যানিমন গাছের ফুলের মতো, তাই এর এরূপ নাম। পরের প্রশ্ন, কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2 থেকে 3 পাউন্ড। পরের প্রশ্ন, কার্বন মনোঅক্সাইড অর্থাৎ সিও হলো একটি গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কোনোভাবেই হবে না, কারণ গ্রিন হাউস গ্যাসগুলি হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন এবং জলীয় বাষ্প, কাজে এটি হবে না। দ্বিতীয় অপশনটি কি রয়েছে? একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটিও হবে না, কারণ এটি একটি জৈব যৌগ যা একাধিক সুগন্ধি বলয়ের সমন্বয়ে গঠিত হয়, যার সরলতম প্রতিনিধি হিসেবে আমরা ন্যাপথেলিনের নাম বলতে পারি, কাজে এটি হবে না, কারণ কার্বন মনোঅক্সাইড গ্যাস খুবই বিষাক্ত, খুবই ক্ষতিকারক। অপশন 4-এ রয়েছে একটি উদায়ী জৈব যৌগ। উদায়ী জৈব যৌগ সাধারণত একটি কার্বন পরমাণু এবং একটি হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত পদার্থ, আর কার্বন মনোঅক্সাইড 1 পরমাণু কার্বন এবং 1 পরমাণু অক্সিজেন দ্বারা গঠিত, কাজেই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI স্থির করার একটি উপাদান। পরের প্রশ্ন কি বলেছে? নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটি সবুজ দ্রাবক হিসেবে বিবেচনা করা যেতে পারে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, সুপার ক্লিনিক্যাল কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন,
নিরক্ষীয় বা বিষুবীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত এনসো ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রা নিম্নলিখিত কোন পর্যায়কে এল নিনো পর্যায় বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উষ্ণ পর্যায়। 135 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত ব্যবস্থাপনাগুলির মধ্যে কোনটি বজ্র জল থেকে জৈব পদার্থ অপসারণ করে? সঠিক উত্তর হবে ট্রিকলিং ফিল্টার, অপশন এ। পরের প্রশ্ন, নিম্নোক্ত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন নাইট্রেট। পরের প্রশ্ন, একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক হিসেবে আপনি শিলা ও খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা পোষণ করেন। এখন একজন অনুসন্ধিৎসু শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ ও শিলাতে কোন মৌলটি পাওয়া যায়? শিক্ষক বা শিক্ষিকার সম্ভাব্য উত্তরটি হবে অপশন ডি, সিলিকন। পরের প্রশ্ন, শিলার আবহ বিকারে সৃষ্ট আলগা উপাদানগুলি যে প্রণালীতে একীকৃত হয় সেই প্রণালীটিকে বলা হয়? অপশন এ হবে সঠিক উত্তর, লিথিফিকেশন। 139 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ? আমরা জানি যে অ্যানাড্রোমাস মাছ সেইগুলি যেগুলো নাকি জীবনের বেশিরভাগ সময় নোনা পানিতে বাস করে, কিন্তু প্রজননের সময় স্বাদু জলে আসে, অর্থাৎ মিষ্টি জলে আসে এবং প্রজনন শেষে আবার নোনা পানিতে ফিরে যায়। সেগুলোই হলো অ্যানাড্রোমাস মাছ। এর সবচেয়ে ভালো একটি উদাহরণ যেগুলো আমাদের কাছে সবচেয়ে পরিচিত সেটি হলো ইলিশ মাছ। এটি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি ডেট্রিটাস ফিডার? এই প্রশ্নটির উত্তর দিতে আগে জানতে হবে ডেট্রিটাসটা কি। ডেট্রিটাস হলো মৃত জৈব কণা বা পদার্থ। কাজেই এই মৃত জৈব কণা বা মৃত পচা জিনিসপত্র যে খায় সে হলো শকুন। এই চারটির মধ্যে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, শকুন। পরের প্রশ্ন, দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবেন? খেয়াল করুন, দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট শিক্ষার্থীদের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই কথাবার্তার মাধ্যমে এবং ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে বা সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে তাদের বোঝাবেন। কাজে প্রথমের তিনটি সঠিক, কাজেই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কারণ মূর্ত অভিজ্ঞতা কিন্তু তাদের কোনো কাজে লাগবে না, যেহেতু তারা দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট। শৈবাল ব্লুম অর্থাৎ শৈবালের সংখ্যার অতিবৃদ্ধি এর সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি সেটি চিহ্নিত করুন। প্রথমে যে অপশনটি রয়েছে মাছের মৃত্যু, অবশ্যই এটি সম্পর্কিত। অপশন বিতে রয়েছে শৈবালের অধিবিষ নিঃসরণ, সম্পর্কিত। অপশন সি রয়েছে মহাসমুদ্র স্রোতের পরিবর্তন, এটি সম্পর্কিত নয়। এবার অপশন ডিটাও দেখে নেই, অক্সিজেনের নিঃশেষকরণ, এটিও শৈবালের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। কাজেই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 143 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? প্রাণীদের পরিযান পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয়। অবশ্যই সম্পর্কিত। প্রশ্নটির উত্তর দিতে হলে আগে পরিযান শব্দটির অর্থ বুঝতে হবে। পরিযান শব্দের অর্থ হলো যখন নাকি একটি পরিবেশ থেকে অন্য একটি পরিবেশে কোনো নির্দিষ্ট প্রজাতির স্থানান্তর ঘটে তাকে বলা হয় পরিযান। সেটা পরিবেশগত কারণে হতে পারে বা অন্যান্য কারণে হতে পারে। কাজে প্রথম যে অপশনটি রয়েছে সেটি ভুল, কারণ সব প্রাণী সব তাপমাত্রায় থাকতে পারে না। এই কারণে তারা তাদের বাসস্থানের পরিবর্তন ঘটায় বা এক পরিবেশ থেকে অন্য পরিবেশে যায়। অপশন সি এবং ডিও সঠিক নয়, কাজেই অপশন বি হলো সঠিক উত্তর। প্রাণীদের পরিযান প্রজননগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধির ধারণা দিচ্ছেন। এখন তিনি দেহের বিভিন্ন শারীরস্থানিক অংশে বল ও সকেট অস্থিসন্ধি নির্দেশ করলেন। শারীরস্থানিক অংশসমূহ শনাক্ত করুন। অর্থাৎ এখানে আপনাদের বলা হয়েছে কোন কোন অংশে বল ও সকেট অস্থিসন্ধি দেখা যায়। উত্তর হয়ে যাবে নিতম্ব ও কাঁধ, অর্থাৎ অপশন ডি। অনেকে বলছেন হাঁটু ও কনুই, এটি হবে না, কারণ হাঁটু ও কনুইয়ের যে সন্ধি তাকে বলা হয় কবজা সন্ধি। পরের প্রশ্ন, ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে বলা হয়? উত্তর হবে ট্রান্সজেনিক। পরের প্রশ্ন, নিচের বাক্যগুলো পড়ুন এবং সঠিক বিকল্পটি বেছে নিন। বিবৃতি এ, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যায় বিষয়ের পরিবর্তে ভাবমূল সন্নিবেশিত হয়েছে। যুক্তি দেওয়া রয়েছে, ভাবমূল নির্ভর পরিবেশবিদ্যার শিখন বিষয়ভিত্তিক ব্যবধানকে অতিক্রম করতে সাহায্য করে এবং সমন্বয়ী ধারণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যা
বিষয়ের সাপেক্ষে শিক্ষিকা বা শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছে সহজতর হয়। এখানে বিবৃতি ও যুক্তি দুটিই সত্য এবং এই বিষয়টি বলা রয়েছে অপশন বিতে, কাজে এটি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের কোনো একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন এবং সেখানকার বিপন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো ও শিখন ঘাটতি কমাতে পারল। সুন্দরল্যান্ড হটস্পট বিষয়ে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানকার বিপন্ন উদ্ভিদ র্যাফলেসিয়া এবং বিপন্ন প্রাণী ওরাং ওটাং। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস হিসেবে কাজ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হিপ্পোক্যাম্পাস এবং এন্টারহিনাল কর্টেক্স। পরের প্রশ্ন, একজন পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা রূপে আপনি বিভিন্ন প্রাণী প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে একটি বিতর্ক সভার আয়োজন করলেন। শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করল। এখন বিতর্কের রূপান্তে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, গঙ্গার শুশুক, সর্পকন্ধা ও মেরু ভাল্লুকের পপুলেশনের সংখ্যা হ্রাসের নির্দিষ্ট কারণ জানা গেল। নিচের কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য? অর্থাৎ আপনাদের 4টি অপশন দেওয়া রয়েছে এবং সেখানে কারণগুলি উল্লেখ করা রয়েছে। এখন আপনাদের যে কটি প্রাণীর নাম দেওয়া রয়েছে সে কটি প্রাণীর সংখ্যা হ্রাসের কারণগুলিও পরপর দেওয়া রয়েছে। কোন অপশনটি সঠিক? এখানে দেখুন, প্রথমে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, যার সংখ্যা হ্রাসের প্রধান কারণ হলো বাসস্থান ধ্বংস। তারপর রয়েছে একশৃঙ্গ গন্ডার, আমরা জানি ওই শৃঙ্গের জন্য তার চোরা শিকার হয়, কাজেই চোরা শিকার হবে তার সংখ্যা হ্রাসের কারণ। এরপর রয়েছে গঙ্গা শুশুক, গঙ্গা দূষিত হওয়ার কারণে প্রচুর পরিমাণে শুশুক মারা যায় বা সংখ্যা হ্রাস হয়, কাজে দূষণ হবে তার কারণ। তারপর রয়েছে সর্পকন্ধা, অতি ব্যবহারের ফলে সর্পকন্ধার পরিমাণটা দিন দিন কমে গেছে বা সংখ্যা হ্রাস ঘটেছে। এরপর রয়েছে মেরু ভাল্লুক, এর যে কমে যাওয়া তার পিছনে কারণ রয়েছে জলবায়ুর পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, কাজেই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? এটা আশা করি সকলেই জানেন। অপশন সি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যা প্রতিষ্ঠিত হয় 1986 সালে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এবং আপনারা বুঝতে পারবেন যে কে কত নাম্বার পেলেন প্রাইমারি টেটে ENVS-এ। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সঙ্গে থাকবেন। খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।